অথবা কোনো ধরনের কেমিক্যাল অথবা হতে পারে জেনোবায়োটিক্স, যে কোনো কেমিক্যাল কম্পাউন্ড থেকে, ইভেন ফিজিক্যাল ড্যামেজ থেকেও কিন্তু রিপেয়ার করতে হয়। যেমন আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, আর আল্ট্রাভায়োলেট রেডিয়েশনও কিন্তু ডিএনএ ড্যামেজ করে ফেলতে পারে। তো যাই হোক, এই ধরনের ড্যামেজ যদি রিপেয়ার না হয় তাহলে আলটিমেটলি সেটা টক্সিসিটি ম্যানিফেস্টেশন হচ্ছে, শো করবে। তো আমরা আগের স্লাইড গুলোতে দেখেছি যে কিভাবে টক্সিসিটি হয়। তো এখন আমরা দেখবো একদম এন্ড স্টেজে চলে এসেছি, যে রিপেয়ার, আমাদের শরীর, আমাদের কোষ, দে দেমসেলভস ট্রাই টু রিপেয়ার। এবং আসলে এই রিপেয়ার মেকানিজমটা আমাদের অজান্তেই কাজ করে এবং আমরা সুস্থ থাকি। আহ এই রিপেয়ার মেকানিজম এত স্ট্রং, না হলে আমরা অনেক আগেই মারা যেতাম। আমরা অনেক সময় টেরও পাই না, কারণ কোষ নিজে নিজেই এই পরিবর্তনগুলো করে যেগুলো আমরা সেন্স করতে পারি না। তো অনেকগুলো রিপেয়ারের ধরন আছে। একটা হলো মলিকুলার লেভেলে, যদি আমরা বলি প্রোটিন, লিপিড, ডিএনএ, এগুলো একটা রিপেয়ার মেকানিজম। আর একটা সেলুলার লেভেলেও রিপেয়ার হয়। ইভেন যদি রিপেয়ার না করতে পারে তাহলে অনেক সময় এগুলো মারা যায়, কোষগুলো মারা যায়। আর একটা একটু গ্রস লেভেলে যদি দেখি, সেটা হলো টিস্যু রিপেয়ার। সেই টিস্যু রিপেয়ারে মধ্যেও অনেক প্রসেস আছে। তো আমরা এতগুলো রিপেয়ার তোমাদের পড়াবো না, আমি বেসিক কয়েকটা রিপেয়ার শুধু দেখাবো। একটা হলো ডিএনএ কিভাবে রিপেয়ার হয়, আর একটা হলো সেলুলার এবং টিস্যু লেভেলে আমরা আরো দুটো বিষয় দেখাবো। একটা হলো প্রোগ্রামড সেল ডেথ, কোষ কিভাবে প্রোগ্রামিং করে নিজে নিজেই এবং সেই প্রোগ্রামিং এর মাধ্যমে কোষ মারা যায়। আর একটা হলো আহ নেক্রোসিস, অর্থাৎ যে ড্যামেজটা আসলে রিপেয়ার করা যায় না। তো আমি পরের স্লাইডে চলে যাচ্ছি, যে ডিএনএ রিপেয়ার। এখন বিষয়টা হলো যে ডিএনএ রিপেয়ার করতে গেলে অনেক ধরন আছে, কারণ আসলে অনেক কমপ্লেক্স। আমি কমপ্লেক্সিটিতে যাব না। এখানে যেমন ডাইরেক্ট ডিএনএ রিপেয়ার এবং এক্সিশন রিপেয়ার, আমি মূলত এই প্রথম দুটোই তোমাদের দেখাবো, কারণ পরেগুলো যদি দেখাই তাহলে স্লাইড অনেক বড় হয়ে যায়। তো ডিএনএ রিপেয়ারে আমরা যদি ডাইরেক্ট ডিএনএ রিপেয়ারে যাই, নাম দেখে বোঝা যাচ্ছে যে একেবারে ডাইরেক্টলি এটা কাজ করবে। তোমরা এখানে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, ইলাস্ট্রেশন দেখতে পাচ্ছ। ইলাস্ট্রেশন প্রাথমিকভাবে দেখে আমরা অনেকে ভয় পেয়ে যাই, ছাত্রছাত্রীরা ভয় পেয়ে যায়। ভয়ের কোনো কারণ নাই, আমি একটু সহজ করার চেষ্টা করতেছি। আহ এই ছবিটাই যদি আমি একটু বড় করে দেখাই, কারণ তোমরা হয়তো অনেকেই করতেছো, মোবাইলে দেখতেছো, কাজে সেই ক্ষেত্রে একটু কষ্ট হতে পারে। আমি একটু বড় করি। খুব যে বড় হবে তা মনে হচ্ছে না। ঠিক আছে, বড় করলাম। এখন হয়তো হ্যাঁ, একটু বড় হতে পারে। তোমরা এখানে খেয়াল করো যে গোয়ানিন, এটা হলো বেক্স। আমরা এখন এই মুহূর্তে তোমাকে দেখাচ্ছি যে ডিএনএ এক্সিশন রিপেয়ার। এক্সিশন মানে হলো কেটে ফেলা। ডিএনএ এর মধ্যে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে ডিএনএ, এইখানে ডিএনএ এর সাথে অ্যাসোসিয়েটেড নানা ধরনের মেকানিজম আছে, বিভিন্ন ধরনের এনজাইম, বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন এনজাইম সহ আরো রেগুলেটরি প্রোটিন আছে। দে ক্যান আইডেন্টিফাই দ্য প্রবলেম, এবং প্রবলেমের ধরন অনুযায়ী তারা এই রিপেয়ারটা করে। যেমন ধরে নিলাম যে নিউক্লিওটাইডের মধ্যে বেজের প্রবলেম হয়ে গেল। তোমাদের এই বেসিক জিনিস কিন্তু আবার বুঝতে হবে যে একটা নিউক্লিওটাইডে কি কি থাকে, ডিএনএ এর কম্পোজিশনটা কি, ডিএনএ এর স্ট্র্যান্ডের মধ্যে কি থাকে। ডিএনএ স্ট্র্যান্ডের মধ্যে থাকে হলো নিউক্লিওটাইড, যেমন অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এগুলো কিন্তু বেস। বাট যখন এগুলো নিউক্লিওটাইড হবে তাহলে এই অ্যাডেনিনের সাথে একটা সুগার থাকবে, রাইবোজ সুগার, এবং 3 নম্বর এবং 5 নম্বর পজিশনে ফসফেট থাকবে। তো অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, তার গুয়ানোসাইন ট্রাইফসফেট, থাইমিডিন ট্রাইফসফেট, সাইটিস সাইটিডিন
ট্রাইফসফেট। তাহলে এই যে নিউক্লিওটাইড, এই নিউক্লিওটাইডের হয়তো পুরোটাতে সমস্যা হয় নাই, কোনো একটা বেজে প্রবলেম হয়ে যেতে পারে। সেটা হতে পারে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, হোয়াটএভার ইট ইজ। যেমন গুয়ানিনের মধ্যে পরিবর্তনটা খুব সহজে হয় যদি কোনো কারণে কোনো জেনোবায়োটিক, কোনো একটা টক্সিক্যান এখানে যেটা করতে পারে মিথাইলেশন করে দিতে পারে। মিথাইলেশন আমাদের এমনি কোষে কিন্তু প্রয়োজন হয়, কিন্তু অপ্রয়োজনীয় মিথাইলেশন ঝামেলা। যেমন গুয়ানিনের মধ্যে, গুয়ানিনের ৬ নম্বর যে অক্সিজেন, ৬ নম্বর পজিশনে যে অক্সিজেন, O6 মিথাইল গুয়ানিন। তার মানে এই অংশ যদি ঘটে, তাহলে ওই গুয়ানিন যদি ডিএনএ এর মধ্যে থাকে, তাহলে কিন্তু ওই ডিএনএটা টক্সিক হয়ে যাবে। কারণ ওই গুয়ানিন ডিএনএ এর স্ট্যাবিলিটি নষ্ট করে দেবে এবং প্রোটিন সংশ্লেষণ হবে না, জিন ট্রান্সক্রিপশন হবে না, সমস্যা হবে। তাহলে উপায় কি? উপায় হলো যে এক ধরনের এনজাইম আছে আমাদের এখানে। এনজাইমটা হলো ওই যে মিথাইল গুয়ানিন, এখানে ট্রান্সফিরেজ একটা এনজাইম আছে, নামটাও ওর সাথে মিল আছে। O6 মিথাইল গুয়ানিন ডিএনএ মিথাইল ট্রান্সফিরেজ। ওই যে মিথাইল ট্রান্সফেরেজ, তার মানে হলো আমার এমন একটা এনজাইম দরকার যে গুয়ানিনকে শনাক্ত করতে পারবে এবং গুয়ানিনের মধ্যে মিথাইলকে ট্রান্সফার করে অন্য জায়গায় পাঠিয়ে দিবে। তাহলে ট্রান্সফেরেজ এনজাইমটা লাগবে। মূল এনজাইমটা ট্রান্সফেরেজ, কিন্তু কেমন ট্রান্সফেরেজ? মিথাইল ট্রান্সফেরেজ। কিন্তু মিথাইল ট্রান্সফেরেজ তো আরো অনেক এলাকায় আছে, তা না, ডিএনএ মিথাইল ট্রান্সফেরেজ। মানে এই এনজাইমগুলোর নামগুলো কিছুটা ওইভাবে স্পেসিফিকলি হয়। তো ধরো পরীক্ষায় যদি কোনো কারণে আসলো, যদি মনে না থাকে সমস্যা নাই, তুমি মিথাইল ট্রান্সফেরেজ লিখলেও হবে। আসলে তো এনজাইমটা মিথাইল ট্রান্সফেরেজ। আমরা যদি আরো স্পেসিফিকলি লিখি, তাহলে বোঝা যাবে যে আমার আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো হলো। এইখানে ওই যে মিথাইল ট্রান্সফেরেজ এনজাইমটা যেটা আমি দেখাচ্ছি, ইংরেজিতে লেখা, উপরের দিকে দেখাও যে সাপের মতো পেঁচানো কিছু জিনিস, ওই মিথাইল ট্রান্সফেরেজের একটা অংশ দেখানোর জন্য তোমাদেরকে দেখানো হয়েছে। তুমি যে মনে করো না, যে স্যার আমি এতটুকু মনে রাখতে পারবো না, মনে রাখার প্রয়োজন নাই। মূল বিষয়টা কিন্তু, একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার আছে, সেটা হলো সালফাইড্রাল গ্রুপ। অর্থাৎ ওই এনজাইমের মধ্যে তোমরা খেয়াল করো এস এইচ একটা গ্রুপ আছে। এস এইচ গ্রুপটাকে সালফাইড্রাল গ্রুপ বলা হয় এবং খুবই গুরুত্বপূর্ণ এই গ্রুপটা। যেমন সিস্টিন মলিকুলের মধ্যে, সিস্টিন অ্যামাইনো অ্যাসিডের মধ্যে এই গ্রুপটা থাকে। তো এই এনজাইম যেটা করে, তার মধ্যে সিস্টিন আছে এবং তার সালফাইড্রাল গ্রুপ আছে। সে সালফাইড্রাল গ্রুপের হাইড্রোজেনকে সরিয়ে গুয়ানিনের যে মিথাইলটা ছিল সেটা সে নিয়ে নেয়। তোমরা, আমি যেহেতু সরাসরি দেখাতে পারছি না তোমাদেরকে, কার্সার হয়তো বোঝা যাবে না, তুমি মোবাইলে হয়তো বোঝা যাবে না যেহেতু কার্সারটা কালারফুল না। তো আহ, আর অনেকেই, তোমরা অনেক স্মার্ট আমার চেয়ে, কারণ তোমরা জানো যে কিভাবে এগুলো আরো স্মার্টলি নেওয়া যায় অনলাইনে, এর মার্কিংও করা যেতে পারে। তো যাই হোক, এখানে এই যে মিথাইল গ্রুপটা দেখো, মিথাইল গ্রুপটা সে এনজাইম ক্যাপচার করেছে। এই লাস্টের দিকে খেয়াল করো, এনজাইম ডান দিকে, সে মিথাইল গ্রুপটা নিয়ে নিয়েছে। কাজে এটা একটা ডাইরেক্ট, মানে বেজ রিপেয়ার, একটা বেসকে রিপেয়ার করে ফেলেছে। ঠিক আছে, বেজ রিপেয়ার। কাজে আমরা যেটা পড়ছিলাম যে ডাইরেক্ট রিপেয়ার, সো দিস ইজ ডাইরেক্ট রিপেয়ার আমরা দেখালাম। আর এরপরে আর একটা পদ্ধতি দেখাবো, সেটা হলো এক্সিশন রিপেয়ার। এক্সিশন মানে কেটে কিভাবে বের করে দেওয়া যায়। তো এক্সিশন রিপেয়ারও আবার কয়েক ধরনের হতে পারে। একটা হলো যে তোমার বেজ, ওই যে বেজ আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে বেজের প্রবলেম, আমি আবারও দেখাচ্ছি। এই যে একটা বেজের প্রবলেম হচ্ছে, এটা বেজ, নিউক্লিওটাইড এবং বেজের মধ্যে বেজ গুলো নিউক্লিওটাইডের মধ্যে আছে। তো আমরা ডাইরেক্ট রিপেয়ার যদি না করতে পারি, ধরেন এমন একটা ড্যামেজ হয়ে গেল যে এনজাইম গুলো ডাইরেক্ট রিপেয়ার করতে পারতেছে না, তাহলে ওই বেসটাকেই কেটে ফেলতে হবে। ওই ডিএনএ স্ট্র্যান্ড থেকে ওই বেসটাকে কাটতে হবে। তোমাদের এখানে এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলি, ডিএনএ আমাদের কোষের মধ্যে যেগুলো আছে, মূলত
খুব স্টেবল কন্ডিশনে আছে। ড্যামেজ কিন্তু হয় হলো রিপ্লিকেশনের সময় বেশি। হ্যাঁ, যখন একটা কোষ থেকে আরেকটা কোষে মানে বিভক্তি হবে, তখন কিন্তু ওই ডিএনএ গুলো ডাবল হইতে হয়। মানে ডিএনএ রিপ্লিকেশন প্রয়োজন হয়। কাজে ওই রিপ্লিকেশনের সময় কিন্তু মেজর ড্যামেজ গুলো হয়। তো যদি কোনো কারণে বেসটাকে আনরিপেয়ারেবল মনে করা হয়, তাহলে আমাদের বেশ কিছু এনজাইম আছে, কয়েকটা এনজাইম আছে, তারা ওই বেজ এক্সিশন রিপেয়ার করে। তাহলে আমরা একটু ছবি দেখি বেজ এক্সিশন রিপেয়ার। তোমরা এই ছবি দেখে, আমি আবারও বলবো, আমি সবসময় ছাত্রছাত্রীদের বলি, ছবি দেখে আগেই ভয় পাবে না, আগে দেখো কি আছে। যেমন অনেকেই মনে করে যে স্যার এই ছবি যদি আঁকি তাহলে এতগুলো ডট দিতে হবে। আমি বলি না। এটা ধরো একজনে এঁকেছে, উনি ব্যবহার করেছেন কতগুলো, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, অন্তত ১৫টা উনি বেস পেয়ার দেখিয়েছে। এবং এখানে উনি অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন এরকম কোনো আকারে দেখান নেই। তোমরাও চাইলে এবিসিডি লেখা যাবে না, এ, টি, জি, সি এরকম লিখতে পারবে। তো মূল বিষয়টা বোঝার চেষ্টা করো। আর ১ম স্ট্র্যান্ডটা যদি বুঝি, পরেরগুলো বোঝার চেষ্টা করব। ধরো এই যেখানে লাল কালারের ত্রিভুজ আকারের আমরা যে এটাকে আমরা বেজ হিসাবে কাউন্ট করলাম। ধরলাম এটা একটা বেজ। কি হইছে? এই বেজটা ড্যামেজ হইছে। ড্যামেজ হইছে বলেই তো তার চেহারাটা চেঞ্জ। সে আগের মতো নাই, ওদের মতো নাই। তাহলে যখনই কোন একটা বেজ ড্যামেজ হয়ে যায়, পরের স্ট্র্যান্ড পরের স্ট্র্যান্ডের নিউক্লিওটাইড ঝামেলায় পড়ে যায়। কারণ সে কার সাথে কমপ্লিমেন্ট করবে? যদি ওখানে অ্যাডেনিন যদি ড্যামেজ হয়, তাহলে তো এই পাশে থাইমিন তার সাথে বন্ড করার কথা। কিন্তু ধরো এমন একটা ড্যামেজ হয়ে গেল, আর বন্ডিংটা করা যাচ্ছে না। তাহলে আমাদের কি করতে হবে? ওই ড্যামেজ বেসটাকে কেটে ফেলতে হবে। তাহলে কে এই কাজটা করে? হ্যাঁ, ওইখানে যেহেতু গ্লাইকোসাইডিক বন্ড থাকে, যারা আরো বেশি ভালো পড়ালেখা করেছো তোমরা জানবে যে একটা নিউক্লিওটাইডের মধ্যে তোমার সুগার এবং বেজের মধ্যে যে বন্ডিংটা থাকে, এটা হলো যে আহ, কি বলা যায়, গ্লাইকোসাইডিক বন্ড। তা আমি অত জটিলতায় নাই গেলাম। হ্যাঁ, তোমরা আমি আমি আসলে ইন ডিটেলসে গেলে তোমাদের অনেকে মন খারাপ হতে পারে, স্যার এত ডিটেলসে যাচ্ছে কেন। একটু সহজভাবে বলি। ধরো এই বেসটা ড্যামেজ হয়ে গেল, তাহলে একে কাটবে কে? ওই যে গ্লাইকোসাইডিক বন্ড ছিল, এই জন্য গ্লাইকোজাইলেজ একটা এনজাইম, সে ওই বন্ডটাকে কেটে ফেলবে। এবং কোন গ্লাইকোজাইলেজ? ডিএনএ গ্লাইকোজাইলেজ। তাহলে ওই এনজাইমের নাম কিন্তু সহজে মনে রাখা সম্ভব। ধরো কোনো কারণে তোমার এনজাইমের নাম মনেই থাকে না, দরকার নাই, ওখানে একটা এনজাইম লিখলেই হবে, যে একটা এনজাইম। কিসের জন্য? আসলে তো এনজাইমই লাগবে। হ্যাঁ, অনেক পদ্ধতি আছে পরীক্ষায় উত্তর করার। যখন ধরো একেবারে প্রিসাইসলি যদি মনে রাখতে পারো, তাহলে ভালো নাম্বার পাওয়া যায়। যদি কোনো কারণে মনে হয় যে না, আমার কোনোভাবেই গ্লাইকোজাইলেজ এনজাইমের নাম মনেই আসতেছে না, দরকার নাই, তুমি লেখো একটা এনজাইম, দ্যাটস এনাফ। আচ্ছা, এনজাইমটা কি করবে? এখান থেকে যখন বেসটাকে সরিয়ে ফেলবে, এটাকে বলা হয় এ পিউরিনিক অথবা পাইরিমিডিনিক। মানে কি? আমাদের বেস দুই ধরনের, একটা হলো পিউরিন বেস, আর একটা হলো পাইরিমিডিন বেস। যদি তার আগে এ থাকে তার মানে নাই। হ্যাঁ, এ পিউরিনিক মানে ওখানে হয়তো একটা অ্যাডেনিন নাই বা থাইমিন নাই, অথবা এ পাইরিমিডিনিক মানে হলো ওখানে গুয়ানিন অথবা সাইটোসিন নাই। তো এই জন্য এপিসাইড বলা হয়। তাহলে এখানে যে বেসটা থাকলো না, বন্ড কিন্তু আছে, কারণ এখানে সুগার ফসফেট বন্ড রয়ে গেছে। সুগার নাই, কি নাই? বেজ নাই। তো এখন বেজ নাই, এখন বেজ তো আবার আনতে হবে। আনতে গেলে যেটা করতে হবে, ওখানে ওই বেস গুলোর সাথে জয়েন করাতে গেলে সাধারণত নিউক্লিওটাইডের ৩ নম্বর পজিশনের, মানে সুগারের ৩ নম্বর পজিশনের ওই জায়গাটা ফ্রি করতে হয়। তুমি যদি নতুন করে যুক্ত করতে চাও, যারা একেবারে কারেন্ট স্টুডেন্ট তারা বুঝতে পারবে, অথবা যারা মলিকুলার বায়োলজি পড়োনি তাদের জন্য একটু টাফ হয়ে যাবে যে কিভাবে আসলে ডিএনএ রেপ্লিকেশন হয়। এটা বায়োকেমিস্ট্রিতে সাধারণত আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আমরা সেকেন্ড ইয়ারে পড়াই। রিসেন্টলি আমরা ফার্স্ট ইয়ারই পড়াচ্ছি, ফার্ম ডি প্রোগ্রাম চালু করার কারণে। ঢাকা ইউনিভার্সিটিতে অলরেডি ফার্ম ডি প্রোগ্রাম চালু হয়ে গেছে, ওরা সেকেন্ড ইয়ারে উঠে যাবে, মানে এখনো পরীক্ষা হয়নি। তো আমরা এই জন্য বায়োকেমিস্ট্রিটা একবার ফার্স্ট ইয়ারে এনেছি, যাতে ওরা বিষয়টা বুঝতে পারে। যাই হোক, তোমাদেরও বোঝা সহজ হবে, অত ভয় পাওয়ার কিছু নাই। এখন যেটা করতে হবে, এই বর্গমূলটা কাটতে হবে।
এবং কাটার জন্য এনজাইম আছে এবং ওই এনজাইমের নাম হলো এন্ডোনিউক্লিয়েস। তো এন্ডোনিউক্লিয়েস অথবা এক্সোনিউক্লিয়েস এগুলো হলো এক ধরনের এনজাইম। নিউক্লিয়াস, হ্যাঁ? এনজাইম কি করে? এগুলো ডিএনএ কে কেটে ফেলতে পারে। তো আমরা এখানে কাটলাম। কাটার পরে যে সমস্যাটা ছিল ডিএনএ পলিমারেজ এনজাইম এসে দেখবে যে আরে এখানে গ্যাপ পড়ল কেন? এখানে তো এরপরে থাকার কথা। ডিএনএ পলিমারেজের একটা বিশেষ ক্ষমতা আছে। সে করে কি? প্রুফ রিডিং করতে পারে। প্রুফ রিডিং শব্দটা হয়তো তোমরা জানো যে আ ধরো তুমি একটা চিঠি লিখেছ। তাহলে প্রুফ রিডার এর কাজ হলো বানানগুলো দেখা, শব্দ চয়নগুলো দেখা। তো ডিএনএ পলিমারেজের বিশেষ একটা ক্ষমতা আছে। ইট ক্যান রিকগনাইজ দ্য প্রবলেম অ্যান্ড সলভ দ্য প্রবলেম। উনি দেখলেন যে এখানে বেজ একটা নাই। তখন কি করবে? ডিএনএ পলিমারেজ অলওয়েজ ইউজেস দ্য টেমপ্লেট স্ট্র্যান্ড। এই পাশে কি আছে? সেটাকে সে কপি করে। ধরো এই পাশে যদি A থাকে তাহলে এই পাশে সে T নিয়ে আসবে। ডিএনএ পলিমারেজ এখানে নতুন করে একটা বেজ নিয়ে আসবে। আর এই যে কেটে গেছিল লাইগেজ এনজাইম এটাকে জয়েন করিয়ে দিবে। যখনই জয়েন করিয়ে দিবে, যখন বেজ গুলো কমপ্লিমেন্টারি হয়ে যাবে, তখন কিন্তু সমস্যা থাকবে না। তাহলে এখানে আমি যে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা ডিএনএ এর ডাবল হেলিক্স তোমাকে দেখালাম। সবগুলো আঁকার প্রয়োজন নাই। শুধু মাঝখানের বিষয়টা বুঝলেই বিষয়টা সহজ হয়ে গেল। আশা করি সমস্যা হবে না। যদি এরপরে প্রবলেম ফেস করো তাহলে আমাকে জানাবে। পরে তোমাদেরকে আমরা যখন রোজার পরে হয়তো যদি সম্ভব হয় রিভিউ ক্লাস তাহলে আমি নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমি এখন দেখি যে আ এতক্ষণ তো দেখলাম যে বেস আমি এক্সেশন করে ফেললাম। বেস। কিন্তু দেখা গেল যে আমার নিউক্লিওটাইড অনেকগুলোই ড্যামেজ হয়ে গেছে। কিরকম? এখানে যেমন একটা বেজের সমস্যা ছিল। কিন্তু দেখা গেল যে না একসাথে অনেকগুলো নিউক্লিওটাইড ড্যামেজ হয়ে গেছে। তাহলে এই পুরো নিউক্লিওটাইড এখান থেকে সরাই ফেলতে হবে। সেই মেকানিজমটা একটু আলাদা। সেই মেকানিজম আবার ২ ধরনের হতে পারে। একটাকে বলা হয় গ্লোবাল জেনোমিক, মানে এইটা একদম জেনারেল যেটা। গ্লোবাল জেনোমিক নিউক্লিওটাইড এক্সিশন রিপেয়ার। আমরা যদি NER মানে হলো নিউক্লিওটাইড, এক্সিশন মানে কেটে, রিপেয়ার কেটে ওটাকে রিপেয়ার করা। কেমন ধরনের রিপেয়ার? গ্লোবাল জেনোমিক। আরেকটা হলো ট্রান্সক্রিপশন কাপলড নিউক্লিওটাইড এক্সিশন রিপেয়ার। আমি দুটোই ছবি আকারে তোমাদেরকে এখানে দেখাচ্ছি। এটাও একই কাজ করি। একটু বড় করে দেখাই ছবিটা। হ্যাঁ? ছবি একটু বড় করে দেখাই। এখানে নিয়ে আসি। লাভ হলো না মনে হয়। কারণ যেহেতু স্লাইডটাই স্লাইডের উইডথ তো অত বড়। তোমাদের মোবাইলে ধরবে না বড় করে। এখন দেখো দেখা যাচ্ছে কিনা। আগের চেয়ে একটু বড় হবে। আগের চেয়ে একটু বড় হয়েছে। তো আমরা ওই দুটো রিপেয়ার, একটা গ্লোবাল জেনোমিক আরেকটা হলো ট্রান্সক্রিপশন কাপলড, এই দুটো রিপেয়ার পাশাপাশি দেখিয়েছি। খুব সামান্য পার্থক্য আছে। ওখানে আ তোমরা হয়তো ভাবতে পারো স্যার যে এখানে গোল, গোল কি যেন দেখা যাচ্ছে। আবার তারকা চিহ্নিত জিনিস দেখা যাচ্ছে, লাল রং কমলা কালার এটা কি, কি পিঙ্ক কালার দেখা যাচ্ছে। যদি পরীক্ষায় আসে এগুলো এভাবে আঁকতে হবে কিনা? আমাদের সব স্টুডেন্টদের ১ম চিন্তা ভাবনাটাই থাকে যে পরীক্ষায় আসলে এটা আমি কিভাবে আঁকবো? এই কারণে বুঝতে গিয়ে এদের একটু কষ্ট হয়ে যায়। পরীক্ষার সময় তুমি একভাবে আঁকলেই হলো। হুবহু ওইভাবে আঁকার প্রয়োজন নাই। মানে সামান্য একটা গোল করে বোঝাইলেই হইলো যে এখানে একটা প্রোটিন আসছে, এখানে রেগুলেটর প্রোটিন আসছে, এখানে একটা আ রেস্ট্রিকশন এনজাইম আছে, এইখানে পলিমারেজ এনজাইম আছে। জাস্ট কোনভাবে আঁকলেই হলো। এটা তো ও ধরো অনলাইন অথবা কোনো বইয়ে কোনো একজন শিল্পী কোনো একজন এঁকেছেন। তুমিও তো শিল্পী। তুমি তোমার মতো করে আঁকবে, সমস্যা নাই। তো আমরা বোঝার চেষ্টা করি বাম পাশে কি আছে? যে ধরো আমরা বুঝলাম যে কয়েকটা নিউক্লিওটাইড এর ড্যামেজ হয়ে গেছে। একটা না। তো গ্লোবাল জেনোমিক যে নিউক্লিওটাইড এক্সেশন রিপেয়ার ওখানে যে ঘটনাটা ঘটে সেটা হলো যে ওই ইউভি, সাধারণত এই ড্যামেজটা হয় ইউভি লাইট থেকে। তো ওই ইউভি এবং ইউভি যে লাইট গুলোর মাধ্যমে ড্যামেজ হয় এক ধরনের এনজাইম দে ক্যান রিকগনাইজ দ্য ইউভি ড্যামেজ এবং সেটাকে বলা হয় ইউভি ডিএনএ ড্যামেজ বাইন্ডিং প্রোটিন। কারণ এত লক্ষ, প্রায় কয়েক লক্ষ প্রোটিন তো আমাদের শরীরে প্রায়
4 লক্ষর উপরে প্রোটিন আছে। কাজে এত প্রোটিনের নাম কিন্তু নামকরণ করাটা অনেক কঠিন, মনে রাখাটা কঠিন। আমরা একমাত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পপুলার কিছু এনজাইমের নাম মনে রাখি। এখানে যেটা হলো ডিএনএ ড্যামেজ বাইন্ডিং প্রোটিন। অত দ্যাটস এনাফ। তো নাম দেখে বোঝা যাচ্ছে সে কি করে? বাইন্ড করে। কার সাথে বাইন্ড করে? যেখানে ডিএনএ ড্যামেজ হয়েছে। তাহলে ডিএনএ ড্যামেজ বাইন্ডিং প্রোটিন ও যেখানে ইভি লাইট ড্যামেজ করে ফেলেছে অনেকগুলো বেস ওখানে গিয়ে সে বাইন্ড করবে। তুমি যদি ডান দিকে খেয়াল করো, সেখানে কি হবে? সেখানে তোমার ওখানেও আরেক ধরনের ট্রান্সক্রিপশন কাপল অর্থাৎ ওখানে আরেক ধরনের এনজাইম দে ক্যান আইডেন্টিফাই দ্য ড্যামেজ। সেটা ওই ইউভি ডিএনএ ড্যামেজ বাইন্ডিং প্রোটিন না, আরেক ধরনের বাইন্ডিং প্রোটিন। সেটা একটু কমপ্লেক্স হওয়ার কারণে আমি ওটা স্কিপ করেছি। তাহলে এর পরে কি হবে? যখন প্রোটিন বাইন্ড করবে, প্রোটিন বাইন্ড করলে সেখানে অন্য রেগুলেটরি প্রোটিন চলে আসবে। তারা এসে বলবে যে ঘটনা কি? এখানে প্রোটিন বাইন্ড করলো। রেগুলেটরি প্রোটিন তো তুমি বুঝতেছো দে হ্যাভ কন্ট্রোল অন আদার প্রোটিন। তো তারা এসে চেক করবে যে না এখানে বাইন্ডিংটা হলো কেন? তো বাইন্ডিং হওয়ার পরে ওনারা বুঝতে পারবে যে দেয়ার ইজ এ প্রবলেম হিয়ার। সো সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে? ওই অংশটা কেটে ফেলে দিতে হবে। তখন রেস্ট্রিকশন এনজাইম ওই জায়গায় আসে। যেখানে ওই রেগুলেটরি প্রোটিন গুলো বাইন্ড করে, প্রোটিন কমপ্লেক্স ফর্ম করে, সেখানে রেস্ট্রিকশন এনজাইম এসে ওই অংশটা কেটে ফেলে দেয়। এখন কেটে ফেলে দিলে অ্যা অর্থাৎ যে ভেজাল ঝামেলাযুক্ত যে নিউক্লিওটাইড গুলো ছিল, সেগুলোকে কেটে ফেলে দেয়া হলো। এখন ডিএনএ পলিমারেজ তো মাশাআল্লাহ একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রোটিন। ইট ক্যান আইডেন্টিফাই এ লং মানে কি বলা যায় যে আ এরিয়া অফ ড্যামেজ অ্যান্ড ইট ক্যান রিপেয়ার। যদি ওখানে একটা স্ট্র্যান্ড এর মধ্যে অনেকগুলো বেসকে সরিয়ে ফেলে দেওয়া হয়, যারা ড্যামেজ হয়ে গেছে সরানো হলো এবং ডিএনএ পলিমারেজ তার কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড কে ফলো করে ওই জায়গাটা সে রিপেয়ার করে দিতে পারে। অ্যান্ড রিপেয়ার করে দিলেও লাস্টে গিয়ে তো জয়েন দিতে হবে। যে জায়গা কেটেছিল সে জায়গা জয়েন করার জন্য একটা এনজাইম আছে। এটাকে বলা হয় লাইগেজ এনজাইম। লাইগেশন করে দেয়। এটাকে হলো ডিএনএ লাইগেজ। তো আমরা খুব সহজেই বিষয়টা বুঝতে পারলাম যে গ্লোবাল জেনোমিক আ নিউক্লিওটাইড এক্সিশন রিপেয়ার আরেকটা হলো ট্রান্সক্রিপশন কাপল নিউক্লিওটাইড এক্সিশন রিপেয়ার। আমি এখন চলে যাব একটা সেলুলার রিপেয়ারে। সেল সেলুলার রিপেয়ারে গিয়ে আমরা সেল ডেথ নিয়ে একটু পড়ালেখা করব। সেল ডেথ ২ ধরনের। একটা হলো প্রোগ্রাম সেল ডেথ আর যেটা প্রোগ্রাম করার আর সুযোগ থাকে না। এটা একটা নন ফিজিওলজিক্যাল প্রসেস যেটা সাধারণত কোনো একটা ইনফেকশনের কারণে হয় অথবা কোনো ইনজুরির কারণে হয় এবং কোষ ড্যামেজ হয়ে যায় এবং নেক্রোসিস হলে পুস ফর্ম করে পুস। তো যখন কোনো জায়গায় কেটে যায় যদি ওই জায়গাগুলো আমরা অ্যান্টিসেপটিক ব্যবহার না করি তাহলে কিন্তু ওখানে প্রচন্ড ব্যথা হয়, ইনফ্লামড হয়, পুস ফর্ম করে, ইনফেকশন হয়। তো ওই ধরনের ড্যামেজ হলো নেক্রোসিস। নেক্রোসিস একটা ইনফ্লামেটরি প্রসেস আর প্রচন্ড পেইনফুল হবে। যদি ওই ড্যামেজ সেলগুলোকে না সরানো হয় এবং ওখানে ব্যাকটেরিয়া বা অন্য কোনো কারণে যদি ইনজুরি হয়, সেটাকে যদি না সরানো হয়, তাহলে কিন্তু ওইটা পার্মানেন্ট সেল ডেথ হয়ে যাবে, নেক্রোসিস হয়ে যাবে। কিন্তু তার আগে আমরা আগে জানবো প্রোগ্রাম সেল ডেথ আবার কোনটা? প্রোগ্রাম সেল ডেথ হলো সেল অনেক সময় নিজেকে প্রোগ্রাম করে। একটা হলো ১ম এ সারভাইভ করতে চায়। খুব সহজ ভাষায় যদি বলি, ধরো একটা কোষের ভেতরে তো অনেকগুলো অর্গানেল থাকে, তাই না? অনেকগুলা যেমন রাইবোজোম, ওদিকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডি, মাইটোকন্ড্রিয়া এরকম অসংখ্য অর্গানেল কিন্তু তোমার ওই কোষের ভেতরে থাকে। তো দেখা গেল যে এতগুলো অর্গানেল কেউ অসুস্থ হয়ে গেছে, কেউ হয়তো ড্যামেজ হয়ে গেছে। বিভিন্ন কারণে হতে পারে। কেন ড্যামেজ হচ্ছে সেটা কিন্তু আমরা অলরেডি আলাপ করেছি। যেমন ধরো কোনো কারণে ফ্রি রেডিক্যাল হয়তো কোনো একটা অর্গানেলকে নষ্ট করে ফেললো বা কোনো ব্যাকটেরিয়ার ভেতরে ঢুকে গিয়ে কোনো একটা অর্গানেলকে নষ্ট করে ফেললো। তো সেই ক্ষেত্রে যেটা হতে পারে যে যে সকল অর্গানেল মানে অঙ্গাণু কোন কোষের ভেতরের যে অঙ্গাণু সেগুলো ওগুলোকে যে কোষ যদি রিপেয়ার করতে চায়, ধরো রিপেয়ার করা গেল না ওগুলোকে নষ্ট করে কোষ থেকে বের করে দিল।
বের করে দেওয়ার পরে ওই বের করলে যেটা হবে, ম্যাক্রোফেজ তো আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ব্লাড সেল। তোমরা জানো যে সেলুলার যে ডেব্রিস গুলো সে এনগাল্ফ করে ফেলে, তো সমস্যা নাই। তাহলে সেই ক্ষেত্রে কোষ কিন্তু সার্ভাইভ করবে এবং বরং রিপেয়ার হবে। এটা প্রো সার্ভাইভাল মেকানিজম। এটা হলো অটোফেজি। এইটাকে বলা হচ্ছে অটোফেজি, অর্থাৎ কোষ তার আভ্যন্তরীণ কোনো অর্গানেল যদি ড্যামেজ হয় সেগুলোকে এনগাল্ফ করে নতুন করে রিপেয়ার করে রিইউজ করে কোষ নতুন করে জীবন লাভ করে। এটা হলো অটোফেজি। কিন্তু আরেকটা কন্ডিশন আছে, সেটা অটোফেজি না, সেটা হলো অ্যাপোপ্টোসিস। সেটা আবার কি? সেটাও আমরা চেঞ্জ করতে পারি না যদি কোনো কারণে কোষের ভেতরে ধরো ডিএনএ ড্যামেজ হয়ে গেল। তো ডিএনএ ড্যামেজ হলে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে এই ড্যামেজ গুলো রিপেয়ার করা সম্ভব, কিন্তু যদি ইররিপেয়ারেবল হয়, ডিএনএ ড্যামেজ গুলো রিপেয়ার করা গেল না। তো যদি না যায়, এই ড্যামেজ ডিএনএ নিয়ে যদি কোষ বিভক্ত হয়, তাহলে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে এবং ওই কোষগুলোর মধ্যে পার্মানেন্ট ক্ষতি হয়ে যাবে। তো আমাদের কোষগুলো এগুলো সেন্স করতে পারে। এগুলোকে বলা হয় সেল সাইকেল চেক পয়েন্ট। এখন তোমাদের ওই জায়গায় যদি পড়াইতে চাই অনেক লম্বা হয়ে যাবে, সেটা আমি পড়াবো না। যে কোষ তার কিছু চেক পয়েন্টের মাধ্যমে বুঝতে পারে যে তার ড্যামেজ লেভেলটা কতটুকু। যদি এমন হয় যে ড্যামেজ অনেক বেশি হয়ে যায়, তাহলে তারা নিজেরাই আত্মহত্যা করে বলা যায়। মানে কোষ নিজেই বলে যে না, আমার বেঁচে থাকাটা ঠিক হবে না, তাহলে হয়তো অন্যান্য কোষগুলো ঝামেলায় পড়ে যাবে। এটা হলো প্রোগ্রাম সেল ডেথ, অ্যাপোপ্টোসিস। তা আমরা একটু দেখি ছবির মাধ্যমে। এই ছবিটা খেয়াল করো যে অ্যাপোপ্টোসিস প্রসেস কি হয়। একেবারে বাম থেকে যদি খেয়াল করি, এটা একটা নর্মাল সেল। হুম। তো এই নর্মাল সেল কিন্তু ধর কোনো কারণে তার ভেতরে ঝামেলাটা হয়েছে। কেন ঝামেলা হয়েছে সেটা আমি তোমাদেরকে বলেছি যে কোষ somehow it can recognize that there is an irreparable damage, so it undergoes program cell death, apoptosis. তাহলে সেটা হঠাৎ করে যে ভ্যানিশ হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। তার ভিতরে কিছু পরিবর্তন আসবে। কি পরিবর্তন? কোষগুলো সংকুচিত হয়ে আসবে, ক্রোমাটিন গুলো কনডেন্স হয়ে আসবে এবং তাদের মেমব্রেন গুলো ব্লেবিং হবে। ব্লেবিং বাংলাটা আমি ঠিক কুঁচকানো বলা যেতে পারে। ওই কোষগুলোর মরফোলজি স্বাভাবিক থাকবে না, মাইক্রোস্কোপের নিচে দেখলে দেখা যাবে যে তারা ব্লেবিং হয়ে যাচ্ছে এবং এই ব্লেবিং হতে গিয়ে তার ভেতরে যে আরো অন্যান্য অর্গানেল গুলো আছে এগুলো কলাপস করবে। মেমব্রেন ব্লেবিং হতে থাকবে, একসময় ওগুলো ছোট ছোট, হ্যাঁ, বডিতে রূপান্তরিত হবে। এদেরকে বলা হয় অ্যাপোপ্টোটিক বডিস। মানে অ্যাপোপ্টোসিস থেকে হয়েছে যেহেতু, এই জন্য বলা হয় অ্যাপোপ্টোটিক বডিস। এই ছোট ছোট ফ্র্যাগমেন্ট ফর্ম করবে আর এই ছোট ছোট ফ্র্যাগমেন্ট ম্যাক্রোফেজ এসে ওগুলোকে এনগালফ করে ফেলবে। তাহলে কোষ কি হবে? কোষ নিজে মারা গিয়েছে, কিন্তু কোষের মারা যাওয়ার কারণে আমার শরীরে কোনো ক্ষতি হলো না। ঠিক আছে? তবে অ্যাপোপ্টোসিস যে সবসময় হওয়া ভালো ব্যাপারটা তা না। অ্যাপোপ্টোসিস অনেক সময় আনডিজায়ারেবল হয়, আবার অ্যাপোপ্টোসিস অনেক সময় ডিজায়ারেবল হয়। যেমন অ্যাপোপ্টোসিস কিন্তু আমরা মায়ের পেটে যখন থাকি তখন অনেক অ্যাপোপ্টোসিস হয়। কিভাবে? আমাদের এই আঙ্গুলগুলো ৫ টা আঙ্গুল কিন্তু লাগানো থাকে। হ্যাঁ? অ্যাপোপ্টোসিস এর মাধ্যমে ওই যে একটা আঙ্গুল থেকে আরেকটা আঙ্গুলগুলো ধীরে ধীরে পৃথক হয়। এজন্য অ্যাপোপ্টোসিস কিন্তু অনেক সময় দরকারও। আচ্ছা, যাই হোক, আমরা একটু অটোফেজিতে চলে যাই। অটোফেজি আমরা অনেকেই মনে করি যে হ্যাঁ, অনেকে আমরা বিশেষ করে মুসলিমরা আমরা বলি যে রোজা রাখলে অটোফেজি হবে, অনেক উপকার হবে। হ্যাঁ, রোজার উপকার সেটা আরো অনেক আছে সেটা। তবে অটোফেজিতে যেটা পানি লাগবে। কারণ রোজায় যেহেতু আমরা পানি খাচ্ছি না, কাজেই সবসময় যে অটোফেজি হবে ব্যাপারটা হয়তো সত্য নাও হতে পারে। তবে এটা ঠিক যে আমরা ৮-১০ ঘন্টা ফাস্টিং এর কারণে ইন দ্য মিন টাইম কোষ বুঝতে পারে যে দেয়ার ইজ এ প্রবলেম হিয়ার। তাদের নিউট্রিয়েন্ট সেন্সিং গুলো স্ট্রং হয়ে যায় এবং তারা অটোফেজ অটোফেজের জন্য প্রস্তুতি নেয়। তারপর যখন আমরা পানি খাওয়া শুরু করি, তখন অটোফেজি কিন্তু আসলে কাজ করে ফাস্টিং এ। তবে এই অটোফেজি সারা বছরই কাজে লাগানো যায়। কিভাবে? মাঝে মাঝে কোনো একটা খাবার স্কিপ করলেই হয়। আমরা
যেমন প্রচুর খাবার খাওয়া পছন্দ করি, আসলে এত খাবার না খেলেও চলে। একটা সার্টেন এজের পরে আফটার 25 দরকার নাই স্বাভাবিক খাবার, এবং মাঝে মাঝে একটু সামান্য ফাস্টিং, পেট যেন বুঝে যে না তার সামান্য ক্ষুধা আছে, তাহলে অটোফেজি কিন্তু সারা বছরই কাজ করবে। এবং তাতে সুবিধাটা হলো কি, যে কোষের যে অঙ্গাণুগুলো দুর্বল, যারা সামান্য নিউট্রিয়েন্ট না পেলে বাঁচতে পারে না, তারা অটোফেজি হয়ে যাবে। তখন কি হবে, শরীর তখন ওই অঙ্গাণুগুলোকে নতুন ভাবে তৈরি করবে। তো কি হয় তুমি খেয়াল করো, এখানে যে রাউন্ড শেপের যে বলের মতো যেটা দেখতে পাচ্ছ, এটাকে কোষ মনে করার দরকার নাই, তাহলে কিন্তু ভুল হবে। কোষ অনেক বড়, সেই কোষের ভেতরে অটোফেজি হচ্ছে, কোষের বাইরে কিন্তু হচ্ছে না। কোষের ভেতরে ধরো কোনো কারণে মনে হলো কোনো একটা অঙ্গাণু ড্যামেজ হয়ে গেছে, তাহলে প্রথমে সাইটোপ্লাজমের মধ্যে একটা একটা মেমব্রেন, অটোমেটিক্যালি একটা মেমব্রেন তৈরি হবে, এটাকে বলা হয় আইসোলেশন মেমব্রেন। এই মেমব্রেনটা বড় হতে থাকবে, এবং যে অঙ্গাণুগুলো ড্যামেজ হয়ে গেছে তাদেরকে চারদিক থেকে ঘিরে, হ্যাঁ, একটা ভেসিকল তৈরি করবে, যার নাম হলো ফ্যাগোজোম। ফ্যাগোসাইটোসিসের মতো হয়ে গেল, এই জন্য ফ্যাগোজোম। কিন্তু কেমন ফ্যাগোজোম? অটোফ্যাগোজোম, অটোমেটিক্যালি এই কাজটা হয়। আচ্ছা, ধরো ফ্যাগোজোমের ভেতরে অঙ্গাণুগুলো আছে, কিন্তু এগুলো তো নষ্ট করতে হবে, এবং এই অঙ্গাণুগুলো কিন্তু সবই প্রোটিন। তো এখন প্রোটিনকে নষ্ট করতে গেলে তাহলে একটা এনজাইম লাগবে, এর নাম হলো লাইসোজোম। তাহলে অটোফ্যাগোজোমের সাথে যদি লাইসোজোম এসে যুক্ত হয়, লাইসোজোম গিয়ে সমস্ত প্রোটিন গুলোকে একেবারে ড্যামেজ করে, ওগুলোকে ড্যামেজ করার পরে সেগুলোকে তোমার কোষের অন্যান্য স্বাভাবিক প্রক্রিয়ায় যেভাবে বর্জ্য নিষ্কাশন করে সেটা করবে, অথবা ওখান থেকে যেগুলো রি ইউজ করা যায় সেগুলোকে সে রিইউজ করবে। কাজেই অটোফেজি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রো সার্ভাইভাল মেকানিজম। লাস্টের দিকে চলে আসছি, সেটা হলো নেক্রোসিস। নেক্রোসিসের ছবিটা দেখেও আমি আগেই বলবো যে ভয়ের কারণ নাই, এখানে বিভিন্ন ধরনের রং ব্যবহার করে সুন্দর করা হয়েছে যাতে দেখতে সুন্দর লাগে, একটা 3D একটা ভাব দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ছবিতে 3D ভাব প্রয়োজন নাই। কিন্তু আসলে এখানে ঘটনাটা কি ঘটে আমরা সেটা বোঝার চেষ্টা করি। আমি আগেই বলেছিলাম নেক্রোসিস কিন্তু পেইনফুল। হ্যাঁ, কারণ পুস ফর্ম করবে, ইনফেকশন হবে, যেমন ধরো ফোড়া হয় যে অনেকে, ফেয়ার আনকলস। তো সেটাও কিন্তু এক ধরনের নেক্রোসিস, কোষগুলো নেক্রোটিক হয়ে যায়। অ্যান্টিবায়োটিক খেতে হয়, অ্যান্টিবায়োটিক অনেক অনেক সময় অধিকাংশ ক্ষেত্রে ইনফেকশনের কারণে নেক্রোসিস হয়। তাহলে হয় কেন, কিভাবে হয়? তো সেখানেও একই কাহিনী, যে এটা কিন্তু এই কোষগুলো কিন্তু মারা যাবে। অটোফেজিতেও কিন্তু তোমার কোষ মারা যায়নি, কিন্তু অ্যাপোপ্টোসিসেও কিন্তু কোষ মারা গিয়েছিল। কিন্তু অ্যাপোপ্টোসিসের পদ্ধতিতে কোনো ইনফ্লামেশন ছিল না, ব্যথা ছিল না। আর একবার যদি ইনফ্লামেশন শুরু হয় তাহলে শরীরে অন্যান্য জায়গা থেকে সাইটোকাইন আসা শুরু করে দেয় এবং শরীরকে অসুস্থ বানিয়ে ফেলে। সেই ঘটনা অ্যাপোপ্টোসিসে ছিল না, কিন্তু নেক্রোসিসে আছে। কারণ নেক্রোসিসে কোষগুলোকে একদম ড্যামেজ করে ফেলে, একদম ধ্বংস করে ফেলে। কিভাবে করে? তো সেই কোষ নষ্ট হতে গেলে আবারও ব্লেবিং হতেই হবে, অর্থাৎ কোষের মেমব্রেন গুলো ব্লেবিং হয়ে যাবে, এবং কোষের ভেতরে যে অঙ্গাণুগুলো আছে সেগুলো ভেঙে যাবে। ভেঙে গিয়ে তোমার এক ধরনের কি বলা যায় যে ম্যাটেরিয়াল গুলো বের করবে, নষ্ট করে ফেলবে, সব কোষের সব অঙ্গাণুগুলোকে নষ্ট করে যে ফেলবে। ধরো ব্যাকটেরিয়া সেগুলোকে নষ্ট করে ফেলতেছে, তাহলে যে কেমিক্যাল গুলো ওখান থেকে রিলিজ হয়, এর একটা লম্বা নাম আছে। নামটা হলো ড্যামেজ অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন। তো এখন এটা তো একটা কঠিন নাম, মনে রাখাটা কঠিন। DAMPS। হ্যাঁ, তুমি যে মনে করো ডিএমপি বলো, যেটা ঢাকা মেট্রোপলিটন পুলিশ, তার আগে মাঝখানে একটা ডি এর পরে এ দিলেই হলো, DAMPS। এখন যদি মনে করো যে না ঠিক আছে, আমি এটা সত্যিকার ভাবে শেখার চেষ্টা করি, যেহেতু ড্যামেজ হলো, কাজেই আমরা মনে রাখতে পারি ডি মানে ড্যামেজ। কেমন ধরনের ড্যামেজ? যে এখানে প্রোটিন হলো ড্যামেজ অ্যাসোসিয়েটেড,
ড্যামেজের কারণে, তাহলে ড্যামেজ অ্যাসোসিয়েটেড কিরকম মলিকুলার প্যাটার্ন, অর্থাৎ এখানে যে রিলিজ হলো এক ধরনের টক্সিক কেমিক্যাল। এখন সমস্যাটা হলো যখনই কোনো শরীরের ভেতরে কোনো টক্সিক কেমিক্যাল তৈরি হয় তখন কিন্তু আমাদের শরীরে ইমিউনিটি সেলগুলো স্ট্রং হয়ে যায়। দুই ধরনের ইমিউনিটি কাজ করে। তো এখানে ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন হয়ে যাবে। ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন করে ওদেরকে নিউট্রাল করার জন্য বিভিন্ন ধরনের সাইটোকাইন প্রোডাকশন করবে। ওইদিকে ডেনড্রাইটিক সেল, আমাদের কোষে কিন্তু ডেনড্রাইটিক সেল আছে, তোমরা গুগল সার্চ দিয়ে দেখো ডেনড্রাইটিক সেল অনেক antigen presenting cell. They can present the antigen so that our body can manufacture immunoglobulin. তার মানে ওটাকে ফাইট করার জন্য শরীর কিন্তু কাজ শুরু করে দেয়। এই কারণে ইনফ্লামেশনটা হয়। একদিকে ম্যাক্রোফেজ ওখানে ইনফ্লামেটরি সাইটোকাইন তৈরি করে, ওইদিকে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে ডেনড্রাইটিক সেল এটাকে অ্যান্টিজেন হিসেবে কাউন্ট করে, এবং অ্যান্টিজেন কাউন্ট করলে অ্যাডাপটিভ ইমিউনিটি এখানে ইনভলভ হয়ে যায়। তো এভাবে হলো নেক্রোসিস সেল ডেথ হয়। আচ্ছা, এখন লাস্ট যেটা, একেবারে লাস্ট অংশটা, এটা সেলুলার এজিংটা আমি তোমাদেরকে পরীক্ষায় দিব না, তোমাদের আগে বলে নেই যে তোমাদের ভয়ের কারণে যে স্যার এত কিছু পড়ে ফেললো। সেলুলার এজিংটা একটু ইন্টারেস্টিং। এখন তোমরা ভাবতে পারো স্যার ইন্টারেস্টিং হোক, যেহেতু পরীক্ষায় থাকবে না পড়ার দরকার নাই, কিন্তু তবু বলি। সেটা হলো যে আমরা আসলে মারা যাই কোষ বৃদ্ধ হয়ে যায় এই জন্যই। তো কোষের এই বৃদ্ধ হওয়াটা কেন হয় সেটা সায়েন্টিস্ট এখন বের করে ফেলেছেন। অনেক গবেষণা হয়েছে। তারা বলছেন যে দেয়ার আর সাম হলমার্কস অফ সেলুলার এজিং, মোটামুটি 9টা হলমার্ক আবিষ্কার করা হয়েছে। প্রত্যেকটাকে টার্গেট করে এখন গবেষণা হচ্ছে। মানুষের ইচ্ছা 200 বছর বাঁচবে, 200 বছর বাঁচার চেষ্টা করতেছে। আমরা হয়তো সেই সুবিধাটা এই মুহূর্তে পাবো না, কারণ এটা মানে একেবারে এস্টাবলিশ হতে আরো অন্তত 40-50 বছর লাগবে। তো দেখা যাক কি হয়। আমরা বৃদ্ধ হয়ে যাই কারণ আমাদের প্রথমে জেনোমিক ইনস্ট্যাবিলিটি তৈরি হয়। মানে আমাদের যে ডিএনএ গুলো আছে, আরএনএ গুলো আছে, এগুলো ইনস্টেবল হয়ে যায়। কেন ইনস্টেবল হয়ে যায়? আমরা কিছুক্ষণ আগে রিপেয়ার শিখেছি। যদি ওই রিপেয়ারের মধ্যে কোনো এরর হয়, রিপ্লিকেশনে যদি কোনো এরর হয়, এবং রিপেয়ার যদি ঠিক মতো না হয়, তাহলে ডিএনএ ড্যামেজ হবে এবং আমার কোষ বৃদ্ধ হয়ে যাবে, আমি মারা যাব। এটা একটা। আরেকটা হলো আমাদের কিন্তু ক্রোমোজোমের 2টা প্রান্ত আছে। এটাকে বলা হয় লিনিয়ার ক্রোমোজোম। আমাদের কিন্তু ক্রোমোজোম লিনিয়ার, ব্যাকটেরিয়ার কিন্তু সার্কুলার। তো লিনিয়ার যখন হয় তখন কিন্তু তার 2টো প্রান্ত থাকে। তো আমাদের এই ক্রোমোজোমের 2টা প্রান্তে এটাকে বলা হয় টেলোমিয়ার, এবং একেবারে 2টা প্রান্তের লাস্টের দিকে কিছু রিপিট আছে। সেই যেমন টিটিএ জিজিজি, টিটিএ জিজিজি, এরকম অনেকগুলো রিপিট আছে। তো এখন যখন আমাদের সোমাটিক সেলগুলো বিভক্ত হয়, আমরা যখন বেঁচে থাকতে চাই, তখন দেখা যায় কি যে ডিএনএ রিপ্লিকেশন করার সময়ে একেবারে টার্মিনাল এন্ডে গিয়ে ডিএনএ রিপ্লিকেশন করতে পারে না। কেন পারে না আমি তোমাদেরকে এই মুহূর্তে পড়াবো না, এটা একটা লম্বা প্রসেস। তো যেহেতু পারে না, তাহলে তোমার ডিএনএ রিপ্লিকেশন প্রসেসটা বুঝতে হবে, আমি ওই জায়গায় যাচ্ছি না। লিমিটেশনটা কি? লাস্টের দিকে কয়েকটা টিটিএ জিজিজি কপি করতে পারে না। এরকম কোর্স যখন আমরা ধরো 100 বছর বা 100 মানুষ দেখা গেছে 120-25 বছরও বাঁচছে, দু একজন রেয়ার ঘটনা। তো এতদিনের মধ্যে ওই টিটিএ জিজিজি এত ছোট হয়ে যায়, এরপর কোষ আর বিভক্ত হতে পারে না এবং কোষ টেলোমিয়ার অ্যাট্রিশন হয়ে যায় এবং মানুষ মারা যায়। আর একটা হলো এপিজেনেটিক অল্টারেশন। আমি আগে বলে নিয়েছি যে আমি পরীক্ষা যেহেতু দিচ্ছি না, কাজে ভয়ের কারণ নাই। তো এপিজেনেটিক অল্টারেশন হলো, তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা মলিকুলার বায়োলজির একটা পার্ট। এখানে যে হিস্টোন প্রোটিন গুলো দেখতেছো, ডিএনএ কিন্তু একা থাকে না। ডিএনএ এর মধ্যে একজন প্রোটিন এটাকে পেঁচিয়ে রাখে। যে প্রোটিন গুলো পেঁচিয়ে রাখে এদেরকে বলা হয় হিস্টোন প্রোটিন। এবং এই হিস্টোন প্রোটিন এবং আহ, আহ, তোমার যদি রিলিজ না হয় তাহলে ওখানে ডিএনএ কপি করার জন্য তোমার আরএনএ পলিমারেজ ওখানে যেতে পারে না। কারণ আরএনএ পলিমারেজ কি করে? ডিএনএ থেকে এমআরএনএ বানায়, এমআরএনএ থেকে আমরা প্রোটিন বানাই। তো এখন ধরো কোনো কারণে শরীরে প্রোটিন বানানো দরকার। তো প্রোটিন বানানো দরকার হলে আমরা তো বলবো না, কোষ নিজেই বুঝবে। তাহলে এমআরএনএ লাগবে। তো এমআরএনএ কোথা থেকে আসবে? এমআরএনএ আসবে ডিএনএ এর কাছ থেকে। কিন্তু ডিএনএ তে গিয়ে মিথাইলেটেড
যদি কোনো কারণে ওই হিস্টোন মলিকিউলগুলোকে মিথাইলেশন করা হয়ে যায়, তাহলে কিন্তু ওরা এত বেশি কম্প্যাক্ট থাকে যে ওখানে ডিএনএ এর এই ওখানকার জিনগুলো ইনঅ্যাক্টিভ থাকে, ওখানে পলিমারেজ এনজাইম যেতেই পারে না। তাহলে যদি এই ধরনের অল্টারেশন হয়, যখন যে প্রোটিন দরকার সেটা বানানো যাচ্ছে না, তাহলে কিন্তু কোষ বিপদে পড়ে যাবে। একই ঘটনা যে তোমার যদি ডিএনএ মিথাইলেশন হয়ে যায়, যেমন আমরা গুয়ানিনের মিথাইলেশনের কথা তোমাদেরকে দেখিয়েছিলাম, ঠিক ওই রকম যদি মিথাইলেটেড থাকে, তাহলে সেটা পলিমারেজ এনজাইম কাজ করতে পারে না, ট্রান্সক্রিপশন যে মেশিনারি গুলো কাজ করতে পারে না। তাহলে এটা একটা কারণ। আরেকটা কারণে আমরা বৃদ্ধ হয়ে যাই, সেটা হলো আমাদের বেশ কিছু প্রোটিন আছে যেগুলো তোমার ক্লিভেজ করে, ড্যামেজ করে, বিভিন্ন জায়গায় গিয়ে যে প্রোটিন গুলো ইনএফিসিয়েন্ট তাদেরকে নষ্ট করে। প্রোটিন যেরকম তৈরি হওয়ার প্রয়োজন আছে, ঠিক একইভাবে প্রোটিনের ডিগ্রেডেশনের প্রয়োজন আছে। এখন এই যে সিনথেসিস এবং ডিগ্রেডেশন, তাদের মধ্যে যদি ডিসরেগুলেশন হয়, তাহলে কিন্তু তোমার সেলুলার ড্যামেজ হবে। আরেকটা হলো নিউট্রিয়েন্ট সেন্সিং। হ্যাঁ, নিউট্রিয়েন্ট সেন্সিংটা কিরকম, যে যেমন এটা কিন্তু আমাদের হচ্ছে অলরেডি, যেমন যেমন ডায়াবেটিস হচ্ছে। আমি একটা ফোন রিসিভ করি, তোমাদেরকে আবার আমি জয়েন করতেছি, বেশিক্ষণ না। হ্যাঁ, আমি কোনো ডিসকানেক্টেড হই নাই, একবার শেষের দিকে আসছি, তোমাদের আর 5 মিনিটে শেষ করব। যে সহজভাবে বলি, আমাদের শরীরে যদি কোনো মিনারেল বা কোনো একটা খাবারের ঘাটতি হয়, কোষ কিন্তু সেন্স করতে পারে। হ্যাঁ, আমরাও কিন্তু কিছুটা সেন্স করতে পারি, যেমন ধরো ক্ষুধা লাগলে পেট পেট যেন কেমন করে, সেটা একটা গ্রস লেভেলের, কিন্তু কোষের ভেতরেও কিন্তু ক্ষুধার ব্যাপার আছে। কোষের ভেতর কোষ কিন্তু যেরকম একেবারে কম নিউট্রিয়েন্ট থাকলেও বাঁচতে পারে না, আবার কোষ কিন্তু যদি অনেক নিউট্রিয়েন্ট চলে আসে, তারও কিন্তু যেন সেটা টক্সিক হয়ে যায়। তাহলে এখন কোষের ভেতরে কোন একটা নিউট্রিয়েন্টের মাত্রা কতটুকু হবে, কম না বেশি, দে ক্যান সেন্স দেমসেলস, দেয়ার ইজ এ রেগুলেটরি মেকানিজম। যদি এই রেগুলেটরি মেকানিজম ডিসরেগুলেটেড হয়ে যায়, তাহলে কোষ মারা যাবে। এবং কোষ, যেমন আমরা ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছি, দিস ইজ ডিউ টু দ্য ডিসরেগুলেশন ইন নিউট্রিয়েন্ট সেন্সিং। একেবারে লাস্টের দিকে আসছি, থাক, তোমাদের এত পড়াবো না, এত পড়াইলে হবে নাকি। মাইটোকন্ড্রিয়াল রেগুলেশন, সেলুলার সেনিসেন্স, এগুলো আমি শেষ করে দিলাম। তোমাদের সেলুলার, এটা আমি আসলে অতিরিক্ত রেখেছিলাম বলা যায়, টক্সিসিটির মধ্যে আসলে এটা এমনিতে আসে যে আমাদের কোষগুলো কিভাবে এইজিং হয়ে যায়, এবং এইজিংটা হয় ডিউ টু জেনোবায়োটিক্স এন্ড টক্সিকেন। কাজে এটাও একটা গুরুত্বপূর্ণ, কিন্তু যেহেতু অনেক বেশি লম্বা হয়ে যায়, এই জন্য আমি সেলুলার এজিং এর আগ পর্যন্ত আমি সিলেবাস হিসেবে কাউন্ট করলাম তোমাদের জন্য। ঠিক আছে, তো আজকে তাহলে এই পর্যন্তই। হ্যাঁ, তোমাদের তাহলে প্রথম চ্যাপ্টারটা আমি শেষ করে দিলাম। এটা ছিল মেকানিজম অফ টক্সিসিটি, ইন্ট্রোডাকশন টু টক্সিকোলজি, ইন্ট্রোডাকশন টু মলিকুলার টক্সিকোলজি। তো নেক্সট ক্লাসে আমি পরের চ্যাপ্টারটা পড়াবো। আজকে গতবারের মতোই একজন দায়িত্ব নিয়ে একটু কষ্ট করে যারা যারা উপস্থিত ছিলে, আমাকে একটু হোয়াটসঅ্যাপে, বিশেষ করে সিআর মারুফ অথবা আরেকজন কে যেন আছে, নাম তো ভুলে গেলাম, তো আমাকে ওই ইশরাত। অ্যাটেন্ড, হ্যাঁ ইশরাত না, ইশরাত জাহান। তো একজন দায়িত্ব নাও তোমাদের সাথে কথা বলে, যে আজকে যারা যারা অ্যাটেন্ডেন্ট, যারা যারা উপস্থিত ছিল, আমাকে হোয়াটসঅ্যাপে একটু দিয়ে দিও। তাহলে আর লম্বা নাই করলাম। হ্যাঁ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলো জানাচ্ছি। বলো। আলামিন স্যার না? আমাদের কি, জি স্যার, স্যার 13-14 তারিখে কি ক্লাস হবে স্যার আমাদের? 13-14 না হওয়ার কি কোনো কারণ আছে? ওই সময় কোনো বিষয় আছে কি? না স্যার, ওই যে যদি ছুটি হয়ে যায় ইউনিভার্সিটি সেক্ষেত্রে। ও, আমাদের ইউনিভার্সিটি তো ছুটি দিচ্ছে না, এটাই তো প্রবলেম। আজকে 13-14 তারিখে না, বন্ধ নাই, আমি যতটুকু জানি বন্ধ নাই। হ্যাঁ, তারপর যদি বন্ধ হয় তোমাদের নোটিশ জানানো হবে। আর জি স্যার। কিছু আর স্যার, বলবে? স্যার এই আপডেটেড স্লাইডটা একটু দিয়ে দিন স্যার। হ্যাঁ, এখনই দিচ্ছি। এখন কোথায় দিব বলো তো, কাকে দিব? স্যার সিআরদের দিলেই হবে স্যার, আচ্ছা, মারুফ বা শেয়ারকে এরশাদ। দিচ্ছি। হ্যাঁ, মারুফকে দিচ্ছি, মারুফ তুমি সবাইকে ডিস্ট্রিবিউট করে দিও। ওকে। স্যার, মিড টার্মের হ্যাঁ, পসিবল হ্যাঁ, কত সরি, থেকে? মিড। আমাদের মিড আচ্ছা, মিডের ডেট তোমাদের জানায়নি না?
আচ্ছা, জানায়নি। জি আমি যতটুকু জানি, আমি তো ভুলে যাই, এত মনে রাখতে পারি না। আমি একবার বসেছিলাম তোমাদের মিট সম্ভবত এপ্রিলের প্রথম সপ্তাহে, হয় 3-4 তারিখে মনে হয় শুরু হবে। হ্যাঁ, 3 অথবা 3-4 থেকেই শুরু হবে সম্ভবত। তো তোমাদের জানিয়ে দেওয়া হবে, মোটামুটি ধরে নাও 3-4 তারিখ এরকম। আমরা যেটা করব, 5টা পরীক্ষা তো, আমরা একটা ফ্রাইডেতে রাখবো, একটা স্যাটারডেতে রাখবো, একটা টুয়েসডেতে রাখবো। তাহলে আমাদের 2 সপ্তাহের মধ্যেই পরীক্ষা হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু আবার 14 এপ্রিল মনে হয় বন্ধ আছে, টুয়েসডে, ওই দিন তো আর পরীক্ষা নেওয়া যাবে না। আমি যদি দেখি 3, 4, 7, 10, 11, তাহলে 5টা পরীক্ষা হয়ে যাবে। কারণ তোমাদের আসলে সময় বেশি পাওয়া যায় না, সেমিস্টার সিস্টেম তো, বেশি সময় পাওয়া যায় না। তো ঠিক আছে, মোটামুটি ধরে নাও 3-4 তোমাদের নোটিশ দেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আল্লাহ হাফেজ।